জাতীয় সরকার বিতর্ক এবং সর্বশেষ জানাবো বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া প্রসঙ্গে যা বললেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সরকার বিতর্ক। বাংলাদেশে একটি চরম অত্যাচারী ও দুর্নীতিবাজ শাসক শ্রেণীর জনমতের কোনো রকম তোয়াক্কা না করে এক যুগেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় সন্ত্রাস ও বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতা দখল করে আছে। লাখ লাখ মামলা, শত শত গুম খুন এবং পুলিশ হেফাজতে হাজার হাজার নির্যাতন ও মৃত্যুর ঘটনায় বিরোধী রাজনৈতিক কর্মী সহ দেশের জনগণ এতটাই ভীত স্বতন্ত্র যে সর্বব্যাপী নজিরবিহীন অনাচার সত্ত্বেও মানুষ পথে নামছে না। গণতান্ত্রিক অধিকার কায়েমের জন্য যে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে তাদের কথা বলার অধিকার, প্রতিবাদের অধিকার এবং ভোটের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হলেও তারা অস্ত্রের মুখে নীরব থাকতে বাধ্য হচ্ছে। ফলে সর্বত্র হতাশা ছড়িয়ে পড়ছে। শেখ হাসিনা 2014 এবং 2018 সালে নির্বাচনের নামে দুইবার জনগণের ভোটাধিকার পুলিশ, বিজিবি আর সেনাবাহিনী দিয়ে ছিনিয়ে নিয়েও ক্ষমতায় বহাল তবিয়তে টিকে থেকে আগামী বছরের জন্য নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনছেন। এমন পরিস্থিতিতে রাজনীতিবিদদের প্রধান কর্তব্য মানুষের মুক্তির উপায় খুঁজে বের করা, জনগণকে সংগঠিত করে সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে জালিম সরকারের পতন ঘটানোই সকল বিবেকবান মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এই সময়ে জাতীয় সরকার নিয়ে যে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করা হচ্ছে তা হয় অসৎ উদ্দেশ্যে অথবা ঘোড়ার আগে গাড়ি জোড়ার মতো পাগলামি বলেই মনে হচ্ছে। জাতীয় সরকার বিষয়টি আসলে তৃতীয় শক্তি তত্ত্বের প্রসারণ ছাড়া আর কিছু নয়। সেই 1/11 থেকে বাংলাদেশে বায়বীয় তৃতীয় শক্তির গল্প শুনে আমাদের কান পচে গেলেও তত্ত্বের উদ্ভাবকদের মনে হয় ক্লান্তিও নেই, বিরক্তিও নেই। 2018 সালে সেই উদ্ভাবকদেরই একটা অংশ বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছিল। হাসিনার পরিত্যক্ত যে কামাল হোসেনকে দেশের লোক প্রায় ভুলেই গিয়েছিল। কি বুঝে তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে গেল সেটা তারাই ভালো জানে। তবে জনগণ দেখেছে কামাল হোসেন নির্বাচনী প্রচারণায় বক্তৃতাকালে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামটা পর্যন্ত উচ্চারণ করেন নাই। সম্পূর্ণ ভুয়া মামলায় অন্যায়ভাবে আওয়ামী আদালতে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার মুক্তির কথাটা বিএনপির কর্মীদের চাপে কখনো তুলতে বাধ্য হলেও একেবারে দায়ের সারাভাবে বলেছেন। নিশিরাতের ভোট ডাকাতি শেষে তথাকথিত ঐক্যজোটের যে কয়েকজন শেখ হাসিনার নির্দেশে বিজয়ী ঘোষণা করা হয়েছিল তাদের মধ্যে যে দুইজন ডক্টর কামালের দল থেকে ভাড়া করে আনা হয়েছিল তারাই প্রথমে হাইকমান্ডের নির্দেশ উপেক্ষা করে ভুয়া সংসদে যোগ দিয়ে হাসিনার প্রধানমন্ত্রিত্বকে বৈধতা দিয়েছিল। গণফোরামের 2 সুবিধাবাদীকে অনুসরণ করে বিএনপির 6 নেতাও ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে একই খোয়ারে ঢুকতে খুব একটা বিলম্ব করেন নাই। পরবর্তীতে বিএনপির হাইকমান্ড মহিলা কোটাতে একজনকে মনোনয়ন দিয়ে হাসিনার খোয়ারের লোক বল বৃদ্ধি করে কি রাজনৈতিক সুবিধা লাভ করেছেন সেটা তারাই জানেন। বিগত বছরগুলোতে কথিত তৃতীয় শক্তির একটা অংশ বিএনপির প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়িয়ে প্রায় জাতীয় নেতাদের পর্যায়ে উঠে গেছেন। সেই নেতাদের অন্যতম গণস্বাস্থ্য কেন্দ্রের ডক্টর জাফর উল্লাহ চৌধুরীকে তো কয়েকদিন আগে পর্যন্ত দেশের আমজনতা বিএনপির অঘোষিত প্রধান উপদেষ্টাই মনে করত। 2018 সালের নির্বাচনকালীন সময়ে ঐক্যজোটের সব মিটিংয়ে বিএনপির পক্ষ থেকে তিনি অবধারিতভাবে উপস্থিত থেকেছেন। এবছর নতুন নির্বাচন কমিশন গঠনের সময় ডক্টর জাফরুল্লাহ অনেকটা আকস্মিকভাবে কমিশন গঠনের দায়িত্বপ্রাপ্ত হাসিনার পুতুল সার্চ কমিটির কাছে হাজির হয়ে তার পছন্দের কিছু ব্যক্তির তালিকা তুলে দেওয়াতে সাধারণ মানুষ তো বটেই, সম্ভবত বিএনপির নেতারাও অবাক হয়েছিলেন। সেই তালিকার নামগুলো দেখে আমি তো ভেবেছিলাম এগুলো বোধহয় স্বয়ং শেখ হাসিনার পছন্দ করা নাম। দেশের জনগণের কাছে বিএনপির অঘোষিত প্রধান উপদেষ্টা অথবা পরামর্শক রূপে পরিচিত ব্যক্তি কি করে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জেনারেল ইকবাল করিম ভুইয়া, সুলতানা কামাল চক্রবর্তী ইত্যাদিদের নিরপেক্ষ নির্বাচন কমিশনার পদে সুপারিশ করতে পারেন তার উত্তর আমার কাছে নেই। এমনকি বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নামটাও নাকি ডক্টর জাফর উল্লাহরই দেয়া। তালিকায় উল্লেখিত 3 জনের পুরনো কীর্তিকলাপ পাঠকের খানিকটা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি।
2008 সালে এই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন ডক্টর শামসুল হুদা এবং সোহুল হোসেনের সাথে মিলে বিএনপি ভাঙার সর্বপ্রকার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছিলেন। সোহুল হোসেন এবারের সার্চ কমিটিরও সদস্য ছিলেন। বিএনপি ভাঙতে না পারলেও 2008 সালে সাজানো নির্বাচনে তারা হাসিনাকে ঠিকই একতরফাভাবে জিতিয়ে দিয়েছিলেন। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া 2014 সালে সেনাপ্রধানের দায়িত্বে থেকে শেখ হাসিনাকে ভুয়া একদলীয় নির্বাচনের সর্বপ্রকার সহায়তা করেছেন। তার আগে 2010 সালে বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদেও তৎকালীন কিউএমজি এই জেনারেলের বিশেষ ভূমিকা ছিল। সুলতানা কামাল চক্রবর্তী কেবল শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী নন, তিনি 2007 সালে আকবর আলী খান, শফি শামী এবং জেনারেল হাসান মসহুদ চৌধুরীর সাথে একজোট হয়ে ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার থেকে একসঙ্গে পদত্যাগ করার মাধ্যমে 11 ভারতপন্থী সামরিক অভ্যুত্থানের সুযোগ তৈরি করে দিয়েছিলেন, যাতে বান্ধবী শেখ হাসিনা পরবর্তীতে ক্ষমতায় আসতে পারেন। পাঠকদের বোধহয় বোঝাতে পেরেছে যে কোন শ্রেণীর লোকজন বিএনপির বন্ধু ডক্টর জাফরুল্লাহর তালিকায় ছিলেন। প্রবাসে পত্রিকা মারফত জেনেছি যে জাতীয় সরকারের কনসেপ্টটাও বাজারের সম্ভবত ডক্টর জাফরুল্লাহ প্রথম ছেড়েছিলেন। তার জাতীয় সরকারের প্রস্তাবে শেখ রেহানার নামও ছিল। তিনি শেখ মুজিবের ছোট মেয়েকে জাতীয় সরকারের স্থান রসিকতা করে দিতে চেয়েছিলেন কিনা তা অবশ্য আমার জানা নাই। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্বাচন পরবর্তী জাতীয় সরকারের কথা বলে এক গুরুত্বহীন বিষয়কে বেশ গুরুত্ব দিয়ে ফেলেছেন। তার বক্তব্যের পেছনের উদ্দেশ্য এবং রাজনৈতিক কৌশল নিয়ে আমার কাছে কোনো তথ্য না থাকায় অতিরিক্ত মন্তব্য করতে পারছি না। আবারও একটু পেছনের দিকে তাকাই। 1996 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা বিএনপি থেকে প্রায় অপরিচিত এক অথবা দুজন এমপি ভাগিয়ে এনে তাদের ঘুষ হিসেবে প্রতিমন্ত্রী বানিয়ে সেটিকে ঐক্যমতের সরকার নাম দিয়ে কিছুদিন বেশ প্রচারণা চালিয়েছিলেন। তৃতীয় শক্তি এবং জাতীয় সরকার নিয়ে এই জাতীয় প্রচারণা সচরাচর জনগণকে বিভ্রান্ত করতেই চালানো হয়ে থাকে। অতএব এসব অযথা বিতর্কের সময় নষ্ট না করে ফ্যাসিস্ট শাসকের কবল থেকে দেশের মুক্তির পথ খোঁজাতে মনোনিবেশ করাই বোধহয় উত্তম। বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া প্রসঙ্গে যা বললেন মমতা। ভারতের কেন্দ্রীয় সরকারের জল বন্টন নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যকে এড়িয়ে বাংলাদেশের সঙ্গে নিজ দেশের কেন্দ্রীয় সরকারের জল বন্টনের চেষ্টার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এর আগেও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদের ভাষা হিসেবে তিনি কেন্দ্রকে চিঠিও দিয়েছেন। আর এবার সরাসরি কেন্দ্রের জল বন্টন নীতির বিরুদ্ধে সোচ্চার হলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর দিয়ে জানায়, যদিও কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে যা করা হয়েছে বা হচ্ছে সবটাই রাজ্যকে জানিয়েই করা হচ্ছে, তবে কেন্দ্রের সেই যুক্তির তোয়াক্কা না করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ফারাক্কা চুক্তি নবীকরণ হলে শুধু বাংলায় নয় বিহারও কিন্তু ভাসবে। এই ফারাক্কা বাংলায়, অথচ চুক্তিকরণ নবীকরণ করার সময় আমাদের জানানোই হলো না। আবার এখন কি না বলছে যে তিস্তার জলও দেবে, কিন্তু জল দেবে কি? তিস্তায় কি জল রয়েছে যে দেবে? যেটুকু আছে সেই জল দেওয়া হলে উত্তরবঙ্গ কেউ পানি জলই পাবে না। ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, বছরের বিস্তীর্ণ সময় তিস্তায় তেমন জল না থাকলেও বর্ষায় ভিনদেশ এবং ভিন রাজ্যের বাঁধ থেকে বিপুল জল ছেড়ে দেওয়ায় নদী অববাহিকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়, যার জেরে উত্তরবঙ্গ প্রতি বছর বন্যায় ভাসে। এবারও সেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি রাজ্যের পাহাড়ি অঞ্চলে ধস নেমেছে। পার্শ্ববর্তী সিকিমেও ধস নামায় বহু পর্যটক আটকে পড়েছেন। এসব নিয়ে সোমবার উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, উত্তরবঙ্গের সম্পর্কে রিপোর্ট আমি হাতে পেয়েছি। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে। সেচ বিভাগ ইতিমধ্যেই পর্যবেক্ষণ চালু করেছে। দুর্গতরা যাতে যোগাযোগ করতে পারেন সেজন্য প্রশাসনের তরফে নম্বর দেওয়া হবে। পাশাপাশি মালদহে গঙ্গার পার ভাঙছে। ভারতের কেন্দ্রীয় সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখছে না। সোমবার এ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, গঙ্গার ভাঙনে যে বাড়িগুলো তলিয়ে গেছে সেগুলো পুনরায় নির্মাণ করে দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেজন্য প্রয়োজনীয় 700 কোটি টাকা আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার রাজ্যকে দেয়নি।
অথচ গঙ্গার ভাঙন কেন্দ্রীয় সরকারের দেখার কথা। কিন্তু গত 10 থেকে 12 বছর ধরে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ চোখ বুজে আছে, কিছুই দেখছে না। ফারাক্কায় ড্রেজিং পর্যন্ত করেনি। বাংলাদেশের সঙ্গে যখন চুক্তি হয়েছিল তখন কথা হয়েছিল যে বাংলাদেশে জল যাক, কিন্তু পশ্চিমবঙ্গবাসীরা যাতে সমস্যা না হয় তা দেখা হবে, ড্রেজিং করা হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার গঙ্গায় ড্রেজিং না করায় মালদায় ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে। হাসিনার এই সাংবাদিক সম্মেলনটি ছিল পূর্ব নির্ধারিত। প্রতিবারই বিদেশ সফর থেকে ফিরে তিনি সাংবাদিক বৈঠক করে থাকেন। সোমবারই যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা ও গঙ্গার জল নিয়ে পশ্চিমবঙ্গের স্বার্থে সরব হয়েছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।